আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইক্রো সংবাদের সঙ্গে আছি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। ফরিদপুরের কানাইপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে 13 জন নিহত। ময়মনসিংহের তারাকান্দায় 2 বাস সংঘর্ষে নিহত 2 ও আহত 25 জন। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ 8 মে। বদলের ঘোষণা বিএনপির অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন বললেন ওবায়দুল কাদের। ব্যবসায়ীদের ঘোষণায় দাম বাড়ল সয়াবিন তেল ও পাম অয়েল। সয়াবিন তেল আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূস সহ 4 আসামিকে 23 মে পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়ায় এই সিদ্ধান্ত। চলমান তাপপ্রবাহ নিয়ে কোনো সুখবর দিতে পারছেন না আবহাওয়া অধিদপ্তর। আরও বাড়তে পারে তাপমাত্রা, হিটস্ট্রোকের সংখ্যা থেকে সতর্ক থাকার পরামর্শ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সড়কে থামছে না মৃত্যু। এবার ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষের ঘটনায় একই পরিবারের 4 জন সহ 14 জন নিহত হয়েছেন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফরিদপুর জেলা প্রশাসন। একই দিনে ময়মনসিংহের তারাকান্দায় 2 বাসের সংঘর্ষে 2 জন নিহত এবং কমপক্ষে 25 জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইলিয়াস কমলের রিপোর্ট। সকালে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। এ সময় কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা 11 জন যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও কয়েকজন। পিকআপটিতে থাকা একই পরিবারের 4 জনকে হারিয়ে আহাজারিতে আকাশ বাতাস ভারী করে তুলেছেন নিহতের স্বজনরা। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারকে 5 লাখ টাকা এবং আহতদেরকে 3 লাখ টাকা করে দেওয়া হবে বলে জানায় ফরিদপুর জেলা প্রশাসন। চালক এবং আরো একটা সামনে বাচ্চা আটকা ছিল এবং ট্রাকের পিছনে খোলা জায়গায় অনেক লোক থাকার কারণে যেহেতু দ্রুত গতিতে দুর্ঘটনাটা ঘটছে, সেই ক্ষেত্রে অনেক লোকই ছিটকে পড়ে গেছে এবং ভিতরেও অনেক লোক অবস্থায় পড়ে আছে। একই দিনে ময়মনসিংহের তারাকান্দায়ও সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস কোদালদর বাজারের রামচন্দ্রপুরে পৌঁছালে শেরপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে 25 জন আহত হয়। এদের মধ্যে 16 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। ফরিদপুরের কানাইনগরের সড়ক দুর্ঘটনাস্থলে আছেন আমাদের রাজবাড়ীর প্রতিনিধি শেখ মমিন। সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মমিন, হাসপাতালে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আপনি, আমাদের দর্শকদের জানান। নুসরাত, আপনি যেমনটি বলছেন, আমরা এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে। আজ সকালে ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ঘটনাস্থলে কিন্তু 11 জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আনার পর আরো 3 জনের মৃত্যু হয়েছে। মোট 14 জন এসে মৃত্যু দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে, তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আমাদেরকে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম আমাদেরকে জানিয়েছেন যে যারা আহত হয়েছে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং হাসপাতালে নেয়ার পরে আরো 3 জনের মৃত্যু হয়েছে এবং তাদের যে আইনি প্রক্রিয়া সেটি কিন্তু তারা এবং আমরা এই ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক
তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন তাদের জন্য 5 লক্ষ টাকা করে কিন্তু অনুদান দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন তাদের কিন্তু 3 লক্ষ টাকা করে অনুদান দেবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। এবং আমরা দেখেছি যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ যে স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং বলা যায় যে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে পুলিশ স্বজনদের কাছে কিন্তু লাশ শনাক্ত করে তারা প্রতিটা লাশ কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এবং এই ছিল আমার কাছে নুসরাত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর হাসপাতাল থেকে ফরিদপুরের কানাইপুরের সড়ক দুর্ঘটনার সর্বশেষ। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলাম শেখ মমিনের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন দুর্ঘটনার পর হাসপাতালের সার্বিক পরিস্থিতি। এবার পরবর্তী প্রসঙ্গ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হবে আগামী 8 মে। এই ধাপে 150 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন 1891 জন প্রার্থী। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। এতে চেয়ারম্যান পদে 696 জন, ভাইস চেয়ারম্যান পদে 724 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 471 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই 17 এপ্রিল, আপিল 18 থেকে 20 এপ্রিল, আপিল নিষ্পত্তি 21 এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 22 এপ্রিল, প্রতীক বরাদ্দ 23 এপ্রিল। আর 150 উপজেলায় ভোট গ্রহণ হবে 8 মে। উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটি এই সিদ্ধান্ত নিয়েছে প্রথম ধাপের 150টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর সোমবার রাতে। বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি বৈঠক করে বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির স্থায়ী কমিটির গতরাতের ওই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, 8 মে থেকে শুরু হওয়া উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও তাদের অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির আন্দোলন অন্তঃসার শূন্য, তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। ওবায়দুল কাদের জানান, আগামী 8 মে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচন সুষ্ঠু পরিবেশে বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এত বড় একটা নির্বাচন, এর মধ্যে টুকটাক কিছু ঘটনা যে ঘটবে না, ঘটেনি তা নয়, ঘটতেও পারে, তবে আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। দলীয়ভাবেও করছি, প্রশাসনিক ভাবেও করা হচ্ছে। কোথাও ব্যর্থ হয়ে ঘটলে সেখানে আমরা প্রশাসনিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। প্রতি লিটারে 10 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম 173 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার থেকেই যা কার্যকর হবে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভোজ্য তেলের কাঁচামাল আমদানি উৎপাদন পর্যায়ে গত 7 ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত 15 এপ্রিল শেষ হয়েছে। ফলে 16 এপ্রিল থেকে বাজারে ভোজ্য তেল ভ্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 173 টাকায়। এছাড়াও বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হবে 845 টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 132 টাকা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সয়াবিন তেলের দাম কমবে না।
আর এটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য যেন না বাড়ে সেজন্য বিভিন্ন রপ্তানিকারক দেশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেন তিনি। আমাদের এই 15 তারিখে আজকে শেষ হয়ে যাচ্ছে তেলের 5% ট্যারিফ কমানো, ওইটা আবার আগের কাছে ফিরে আসতেছে, স্বাভাবিকভাবে এটা বাড়বে। অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন হলেও আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জায়গাটাই তো অবশ্যই বাংলাদেশ না, সারা বিশ্ব এই ভলিটিলিটি নিয়ে চিন্তিত। আমরা এই ভলিটিলিটিটাকে কিভাবে আমাদের সাধারণ মানুষকে প্রোটেক্ট করব সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। যেটা আমি বললাম, বিকল্প সাপ্লাই সোর্স এবং আশেপাশের দেশ থেকে আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে পারি, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ট্যাক্সের কারণে দ্রব্যমূল্য যেন উস্কে দেওয়া না হয় সেদিকে নজর দেওয়ার জন্য এনবিআর এর প্রতি আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আপনার ডাটা দিয়ে আমরা তুলে ধরবো, যাতে আমাদের বিভিন্ন সময়ে কোনো ক্রাইসিসের সময় বা কোনো অনুষ্ঠানের সময় 15 দিন 20 দিনের জন্য স্পেশাল ছাড় না চাইতে হয়। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 23 মে পর্যন্ত জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে 6 মাসের সাজার বিরুদ্ধে 25টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেছিলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন আবেদন করতে অভিযুক্ত 4 জন সহ সকাল 11টায় শ্রম আদালতে সশরীরে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে। আজকের আদেশ হচ্ছে আগামী 23-5 তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার 23-5 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডক্টর ইউনূসকে হয়রানির কথা সত্য নয় উল্লেখ করে বলেন, আইন লঙ্ঘনের কারণেই তার বিচার হচ্ছে। রায় চলমান, ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন। কাজেই এখানে কাউকে হয়রানি অথবা টার্গেট করা সেটার তো কোনো প্রশ্নই আসে না। এর আগে আদালতে হাজির হয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বর্তমান পরিস্থিতিতে সকলকে শঙ্কামুক্ত থাকার কথা বলেন। এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি, আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি, আমরা সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য আমরা সবাই মিলে করতে চেষ্টা করি, সেটাই আমাদের কার্যক্রম। গত 28 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে জামিন দিয়ে শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। নুসরাত শারমিন, মাইটিভি, ঢাকা। দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। শিগগিরই এই তাপমাত্রা কমার কোনো সুখবর নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, বরং তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। এদিকে অতিরিক্ত তাপমাত্রা দেখা দিয়েছে হিটস্ট্রোকের শঙ্কা, অবজ্ঞা করলে হতে পারে মৃত্যু। তাই বাড়তি তাপমাত্রায় সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। চৈত্রের শেষে প্রচণ্ড তাপদাহে পড়ছে সারা দেশ। সপ্তাহখানেক হলো তাপমাত্রা যেন কমছে না, আর এরই মধ্যে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি অতিক্রম করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এ দফায় 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে এই তাপমাত্রা, যাই নিম্ন আয়ের মানুষের অবস্থা দেখলেই অনুধাবন করা সম্ভব। কেন এই তাপমাত্রা, তার বাস্তবতা তুলে ধরেন এই আবহাওয়াবিদ। আমরা জানি যে রাজস্থান এসব জায়গায় উত্তপ্ত মরুভূমি এলাকা, এবং এখান থেকে ওই জায়গায় তাপমাত্রা যখন বেশি উঠে যায় ওই মরুভূমি থাকার কারণে, তারপর এটা গ্র্যাজুয়ালি এটা আপনার
পশ্চিম থেকে পূর্ব দিকে ধাবিত হয় এবং দেখা যাচ্ছে শুধু খেপুপাড়া না, আমরা যদি দেখি রাঙ্গামাটিতেও তাপমাত্রা 40-এর কাছাকাছি ছিল দুই দিন গতকালকে মতো আজকেও অনেক জায়গায় তাপমাত্রা এরকমই থাকবে। এবং পোড়া রোদে যারা বের হচ্ছেন একমাত্র তারাই অনুধাবন করতে পারছেন চৈত্রের কি দহন, আর এমন পরিস্থিতি তৈরি করছে হিট স্ট্রোকের শঙ্কাও, যা থেকে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। জানালেন সতর্কবার্তাও। আপনাকে যতটা সম্ভব হচ্ছে আপনার দুপুর 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত শীতল যেসব জায়গায় গাছপালা আছে বা যতটা সম্ভব একটা ঠান্ডা জায়গায় তারা অবস্থান করবে, তাহলে এই তাপদাহ থেকে আমরা অনেকটাই স্বস্তি পেতে পারি। অবুসাদ অপু, মাই টিভি, ঢাকা। সরকারের প্রলোভনে নির্বাচনে না যাওয়ার বিরোধী দলের নেতাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে দলীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। মামলা দিয়ে সরকার বিরোধী আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন রাশেদ খান। আমরা কি অন্যায় করেছিলাম? নির্বাচনে যায়নি, যে কারণে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে। ঈদের পরে এখন নতুন করে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে, এই আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখবে তারা কোনোভাবেই সেটি পারবে না। ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারের লক্ষ্যে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে ক্ষুদ্র কুটির শিল্প এবং বৈশাখী মেলা। 5 দিনব্যাপী মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের সমারোহ ঘটছে স্টলগুলোয়। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী আসছেন মেলায়। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাঙালির প্রাণের উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। এ উৎসবের প্রধান অনুষঙ্গ বৈশাখী মেলা। বাঙালির এ ঐতিহ্য ধরে রাখতে এবং ক্ষুদ্র কুটির শিল্পের উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুপ্রেরণায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন আয়োজন করেছে 5 দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প ও বৈশাখী মেলা। নাগরপুর কলেজ মাঠে এই মেলায় 60টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হস্তজাত শিল্পপণ্য, গৃহস্থালী পণ্য, খাদ্যপণ্য, মাটির তৈরি বিভিন্ন পণ্য, নকশি কাঁথা সহ কুটির শিল্পের হরেক পণ্যের সমাহার ঘটেছে। যে জামদানি হচ্ছে আমার নিজস্ব তাঁতিদের করানো এবং শাড়ি আছে, আপনার ওই যে ব্লক যেগুলো দেখতেছে, ব্লক বাটিক ওগুলো হচ্ছে আমাদের নিজেদের তৈরি। পণ্য বাঁশ আছে, তাঁত আছে, ব্লক বাটিক, তারপর হচ্ছে হ্যান্ড স্টিচ। এরকম মেলা হইলে পরে আমাদের ভালো, মেলা হইলে পরে আমাদের জিনিসগুলো আমরা তুলে ধরতে পারি। প্রতিদিন বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুরা আসছেন এ মেলায়। পছন্দের পণ্য কেনার পাশাপাশি এসব মানুষ মেতেছেন আড্ডায়। ঐতিহাসিক জিনিস আছে যেগুলো আমাদের অনেকের কাছে জানা নেই, সেগুলো যেন আমরা তুলে ধরতে পারি নাগরপুরবাসী। এটা আমার বাচ্চার জন্য নেয়া, সো এটা হচ্ছে যে যাতে করে আমার বাচ্চা বুঝতে পারে যে আগের দিনের মানুষজন এটাই করে মুড়ি খেত বা কিছু একটা খেত। কুটির শিল্প যেমন তাঁত শিল্প, আমাদের তাঁতের অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখলাম এখানে। এবারই প্রথম হচ্ছে, আমরা চাই যাতে এটা আরো হয় আমাদের এখানে, আর প্রতি বছর এই প্রোগ্রামটা করা হোক। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সরকারের মূল লক্ষ্য হস্ত ও কুটির শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। বিশ্ববাজারে আমরা তুলে ধরার জন্য এই পরিকল্পনা নিয়েছি এবং আমরা নাগরপুরটাকে একটা পাইলট হিসাবে আমরা শুরু করেছি। এখন তাদেরকে আমরা এটাকে শিল্পী হিসাবে, এটাকে একটা শিল্প হিসাবে তাদের আমরা সহযোগিতা করব, তাদের ক্যাপাসিটি বিল্ডিং। মেলায় অংশগ্রহণকারী ক্ষুদ্র উদ্যোক্তা ও আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ফরিদপুরের কানাইপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে 13 জন নিহত। ময়মনসিংহের তারাকান্দায় 2 বাস সংঘর্ষে নিহত 2 এবং আহত 25 জন। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ 8 বর্জনের ঘোষণা বিএনপির অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন বলেন ওবায়দুল কাদের। ব্যবসায়ীদের ঘোষণায় দাম বাড়ল সয়াবিন তেল ও পাম অয়েলের। সয়াবিন তেল আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূস সহ 4 আসামিকে 23 মে পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়ায় এই সিদ্ধান্ত। চলমান তাপপ্রবাহ নিয়ে কোনো সুখবর দিতে পারছেন না আবহাওয়া অধিদপ্তর। আরও বাড়তে পারে তাপমাত্রা, হিট স্ট্রোকের সংখ্যা থেকে সতর্ক থাকার পরামর্শ।
দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নুসরাত। আল্লাহ হাফেজ।